নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি তোমাদের জন্য অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, যে আমাদের এক্সামিনেশনটা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের, সেই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি এক্সামসে যে ধরনের কস্ট অ্যাকাউন্টস এবং চ্যাট ম্যাথসের ওপর কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে। তো অলরেডি আমরা অ্যাকাউন্টসের সলিউশনটা করে ফেলেছি। যদি সেই সলিউশনগুলো না দেখে থাকো তাহলে, এবং তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে আমাদের অডিট সার্ভিসের যে অ্যাকাউন্টস রিলেটেড যে প্রবলেমগুলো এসেছিলো লাস্ট 4 ইয়ার্সে, সেগুলো কিন্তু করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর নেক্সট আমরা যেটা শুরু করেছিলাম, অলরেডি একটা পার্ট হয়ে গেছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওপর যে প্রশ্নটা আসে সেটার ওপর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে একটা পার্ট আমরা করে ফেলেছি অলরেডি। সেকেন্ড পার্ট যেটা রয়েছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের পরের অংশগুলো আমরা আজকে করব। বেসিক্যালি এই ভিডিওগুলো বা এই কোশ্চেনের সলিউশন করে দেবার একটাই কারণ, যাতে যারা এক্সাম দেবেন, যারা প্রথমবার এক্সাম দিচ্ছ বা এর আগে এক্সাম দিয়েছো, তাদের জন্য যে এক্সামে কী ধরনের প্রশ্ন আসে জিজ্ঞাসা করে, তার একটা বেসিক কনসেপ্টের জন্য এই ধরনের প্রশ্ন আসে এক্সাম হলে, তাহলে সেই ধরনের প্রশ্নগুলোর প্রিপারেশান কিভাবে করব, সেটার জন্য বেসিক্যালি এইগুলো করে দেওয়া। তো মনে রাখতে হবে, শুধুমাত্র এই ধরনের প্রশ্নগুলো করলেই কিন্তু হবে না। তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলো আসছে, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে বুঝে নিতে হবে কোথা থেকে কি প্রশ্ন আসে, এবং সেই চ্যাপ্টারগুলোকে A to Z কিন্তু প্রিপারেশান করতে হবে। আমরা শুধু প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলিউশন এখানে করে দিচ্ছি, থিওরিটিক্যাল প্রবলেমের কিন্তু কোনো সলিউশন হচ্ছে না। এখন প্রচুর থিওরিটিক্যাল প্রশ্নও আসছে এখানে। আমাদের প্রত্যেক বছরে যতটা মার্কস আমাদের অ্যাকাউন্টস কস্টের ওপর থাকে, 50% প্র্যাকটিক্যাল থাকে বা 40% প্র্যাকটিক্যাল থাকে, বাকি 60% যে মার্কসটা রয়েছে অ্যালট করার, তার 60% কিন্তু থিওরি পোর্শন থেকে আসে। তো থিওরি পোর্শন এবং প্র্যাকটিক্যাল পোর্শন প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। শুধুমাত্র একটা অংশ করলাম দিয়ে ছেড়ে দিলাম সেরকম করলে কিন্তু হবে না, শুধু এমসিকিউ করে গেলাম হবে না, এক্সাম কিন্তু ক্লিয়ার করতে পারবে না। কারণ তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে দেখে যেতে হবে। A to Z যখনই তোমরা কোনো ধরনের গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান করছো, তার মানে কি, তারা তোমাকে এক্সপেক্ট করছে তুমি তোমার 100% দেবে। আমি এইটা পারবো না বা এইটা না করে গেলেও আমার চলে যাবে, সেরকম কিন্তু করতে যেও না। কারণ দেখা গেল সেখান থেকেই প্রশ্ন চলে এলো অনেকগুলো, সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারবে না। আর অ্যাটিটিউডটা সবসময় রাখতে হবে, আমি সমস্ত যেগুলো আসছে সেগুলোকে চেষ্টা করব সলভ করার। সমস্ত কিছু তো এক্সাম হলে অনেক কিছু ভুলে যেতেই পারি আমরা, তো সব কিছু যে করতে পারবো সেরকম না, কিন্তু করার চেষ্টাটা অন্তত থাকতে হবে। এই সার্ভিসে আসতে হলে অন্তত তোমাকে একটা জিনিস মাথায় নিয়ে নিতে হবে, বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কোনো অংশ ছেড়ে যাব না। আমি যদি কোনো জায়গায় ছেড়ে যাই তাহলে কিন্তু আমার প্রিপারেশানটা কমপ্লিট হলো না। আর কমপ্লিট প্রিপারেশান ছাড়া কোনো জায়গায় জব পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। উইদাউট প্রপার প্রিপারেশান, মানে আমার 100% না দিয়ে আমি কিন্তু কোনো জব পাবো না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। এরপরে কস্টিংয়ে যেসব প্রবলেমগুলো এসেছিলো, এমসিকিউগুলো এসেছিলো, তার সলিউশনগুলো আমরা করে দিচ্ছি। সেগুলো তোমরা একটু মন দিয়ে দেখে নিও, খাতায় করে নিও, দিয়ে নিজেদের মতো করে নিজেদের প্রিপারেশানটা তৈরি করো। কিভাবে তুমি প্রিপেয়ার করবে সেটা তোমরা নিজের মতো করে ফেলবে। তো আজকের প্রথম যে প্রশ্নটা কস্টিং থেকে এসেছিলো, সেই প্রশ্নটা হচ্ছে ফার্স্ট, এটা 2019-এর প্রশ্ন। 2019 সালে এই প্রশ্নটা এসেছিলো। টোটাল ফিক্সড কস্ট ₹9,000, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 15,000, টোটাল সেলস হচ্ছে 30,000, ইউনিট সোল্ড হচ্ছে 10,000, নাম্বার অফ ইউনিট সোল্ড হচ্ছে 10,000 ইউনিট সোল্ড হয়েছে। নাও মার্জিন অফ সেফটি ইজ, তো মার্জিন অফ সেফটিটা আমাকে ডিটারমাইন করতে বলেছে। তো সবার প্রথম MOS মার্জিন অফ সেফটির যে
কীভাবে ডিটারমাইন করতে হয় সেটা জানতে হবে। মার্জিন অফ সেফটির জন্য আমাদের যেটা দরকার সেলস, সেখান থেকে মাইনাস করব ব্রেক ইভেন বিইপি সেলস, ব্রেক ইভেন পয়েন্টের সেলসটা। তো মার্জিন অফ সেফটির ফার্স্ট ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে, সেখান থেকে ফার্স্ট ফর্মুলাটা যে সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্টের সেলসটাকে মাইনাস করা। তো এখানে আমার সেলস যেটা আছে সেটা কিন্তু আমাদের অলরেডি গিভেন, সেলসটা আমাদের অলরেডি গিভেন, কিন্তু যেটা গিভেন না সেটা হচ্ছে ব্রেক ইভেন সেলস। এবার ব্রেক ইভেন সেলসের ফর্মুলা তোমাদের আবার জানতে হবে। বিইপি পয়েন্টের যে ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে তোমাদেরকে যেটা জানতে হবে ফিক্সড কস্ট আর পিভি রেশিও। তো ফার্স্ট আমার ফিক্সড কস্টটা আমার অলরেডি গিভেন রয়েছে ₹9,000, ফিক্সড কস্টটা আমার গিভেন 9,000, ঠিক আছে, আমি এখানে 9,000 বসিয়ে দিলাম। বাট পরের প্রবলেমটা হচ্ছে পিভি রেশিওটা আমার জানা নেই। তো পিভি রেশিওর ফর্মুলা আমাদেরকে আবার জানতে হবে। পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস ইন্টু 100, এটা হচ্ছে পিভি রেশিওর ফর্মুলা। তো এখানে আমাকে কী কী জানতে হবে? ফার্স্ট কন্ট্রিবিউশন। তো কন্ট্রিবিউশনের ফর্মুলা কি? কন্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে আমাদের সেলস থেকে আমাদেরকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্টটা, সেল থেকে আমাকে বাদ দিতে হবে ভেরিয়েবল কস্টটা। তো সেল থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিতে হবে। আমার সেলসটা আমার দেওয়া আছে 30,000 আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 15,000, তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের কন্ট্রিবিউশন আছে 15,000। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সেলসটা অলরেডি 30,000 বলে দেওয়া আছে, 30,000 মাল্টিপ্লাই বাই 100, তাহলে আসছে আমার 50%। পিভি রেশিও হচ্ছে 50%, ঠিক আছে। তো ব্রেক ইভেন পয়েন্টে এখানে বসিয়ে দাও 50%, পিভি রেশিওটা পাওয়া গেল, তাহলে এটা হয়ে যাবে 18,000 টাকা। আমার ব্রেক ইভেন সেলস চলে এসছে 18,000 টাকা, ঠিক আছে। তো সেটা কত? এবার সেলস থেকে ব্রেক ইভেন সেলসটা বাদ দাও, সেলস হচ্ছে 30,000 মাইনাস 18,000, তাহলে এটা হচ্ছে 12,000। তাহলে মার্জিন অফ সেফটি সেটা হচ্ছে আমাদের 12,000 রুপিস, 12,000। তো এই সামসটার অ্যাকচুয়ালি অ্যামাউন্টের ব্যালেন্সটা বের করতে বলেনি। এক্সাম হলে এই প্রশ্নটার আমাদের যেটা দিয়েছিল সেখানে নাম্বার অফ ইউনিটস বলে দিয়েছিল, ঠিক আছে। তো নাম্বার অফ ইউনিটসের টার্মে এই এমওএসটা বের করতে বলেছিল, নাম্বার অফ ইউনিটসের টার্মে। তো নাম্বার অফ ইউনিটসের জন্য আমাদের অলরেডি এমওএসটা 12,000 বেরিয়ে গেছে, ঠিক আছে। আবার আমাকে নাম্বার অফ ইউনিটসে কনভার্ট করে নিতে হবে, তার জন্য এই যে ইউনিট সোল্ড এইটা আমার কাজে আসবে। টোটাল সেলস হচ্ছে 30,000, ইউনিট সোলস হচ্ছে 10,000, তাহলে সেলিং প্রাইসটা কত? সেলিং প্রাইসটা হচ্ছে, সেলিং প্রাইস পার ইউনিট হয়ে যাচ্ছে 30,000 ডিভাইডেড বাই 10,000, দ্যাট মিনস ₹3 টাকা করে হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে এই যে 12,000 এমওএসটা বেরোলো যে 12,000, সেটাকে 3 দিয়ে ডিভাইড করে দাও, তার মানে 4,000 ইউনিটস হচ্ছে মার্জিন অফ সেফটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেই ফার্স্ট প্রবলেমটার সলিউশন। তো সেকেন্ড প্রবলেমে চলে আসি, যে সেকেন্ড প্রবলেমটা আছে আ কোম্পানি introduces 15,000 units of 4 each in its process 1 including other expenses for processing, ঠিক আছে। তো কোম্পানি প্রসেস 1-এ যে র মেটেরিয়ালটা দিচ্ছে সেটা র মেটেরিয়াল এবং আদার এক্সপেন্সেস ইনক্লুড করে সেটা হচ্ছে 15,000 ইউনিটসের ₹4 করে, এটা হচ্ছে সে প্রথমে ইন্ট্রোডিউস করছে। ইট এক্সপেক্ট আ নর্মাল লস অফ 20%, এটা ইম্পর্টেন্ট পার্ট, আর লস অফ 20%, সে এক্সপেক্ট করছে 20% তার লস হবে। ফ্রম ইটস পাস্ট এক্সপিরিয়েন্সে, তার পাস্ট এক্সপিরিয়েন্স বলছে সেখানে 20%-এর একটা লস আসতে পারে। হোয়াট উইল বি দ্য পার ইউনিট কস্ট অফ কমপ্লিটেড ইউনিটস ইফ ট্রান্সফার টু নেক্সট প্রসেস? তো নেক্সট প্রসেসে কত টাকা হবে পার ইউনিট কস্ট সেটা আমাদের ডিটারমাইন করতে বলেছে। পার ইউনিট কস্ট কত টাকা হবে, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে, আমরা যখন প্রসেস
এর অ্যাকাউন্ট করি, তো প্রসেসে আমরা কি করি না, এখানে টু মেটেরিয়াল, এখানে ইনক্লুডিং কস্ট দিয়েছে টু মেটেরিয়াল বলে আমার একটা ইউনিট কলাম থাকে আর একটা রুপিস কলাম থাকে, এ পাশেও সেম একটা ইউনিট কলাম একটা রুপিস কলাম, ঠিক আছে। তো কত ইন্ট্রোডিউস করছে না 1500 ইন্ট্রোডিউস করেছে, তো তার কস্ট এখানে বলছে ₹4 করে, তাহলে ₹4 করে হলে তাহলে এটার সঙ্গে 4 যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে আসবে 6000 হচ্ছে এটার কস্ট। এবারে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, নর্মাল লসটাকে বাদ দিতে হয়, তাহলে এখানে দিতে হয় বাই নর্মাল লস, 20% আসছে, বাট তার কোনো স্ক্র্যাপ ভ্যালু নেই, তাহলে জাস্ট আমরা ওই 20%টাকে ক্যালকুলেট করব। 15,000-এ ইন্ট্রোডিউস করেছিল, তার 20% আমার লস হবে, মানে 300 ইউনিটস আমার লস হয়ে গেল, তার কোনো স্ক্র্যাপ ভ্যালু নেই, মানে ওইটা আমার যে নর্মাল লস হচ্ছে সেটা মার্কেটের কোনো বিক্রি হবে না, সে যে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে সেটা মার্কেটে বিক্রি হবে না। এবারে এখান থেকে আমাকে বলেছে যে নেক্সট প্রসেস মানে বাই প্রসেস 2 এই যে যাবে সেখানে দাম কত হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট ব্যালেন্সিং করার মতো 1500 থেকে 300 মাইনাস করে দাও, তো 1200 ইউনিটস আমার নেক্সট প্রসেসে যাবে এবং তার দাম কত হবে, এটার দাম হচ্ছে 6000, তাহলে আমার ব্যালেন্সটা মিলে যাবে যা ব্যালেন্স করার কথা। তো নেক্সট প্রসেসে যাবে আমার 6000, ঠিক আছে, বাট এখানে আমাকে বলেছে কি পার ইউনিট কস্টটা কত হবে সেটা ডিটারমাইন করো, জাস্ট ডিভাইড করে দাও 6000-কে 1200 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত আসবে ₹5, 5 টাকা করে হচ্ছে প্রসেস। নেক্সট প্রসেসে যে যাবে সেই নেক্সট প্রসেসে পার ইউনিট কস্ট হবে ₹5 করে, ঠিক আছে। অনেক সময় প্রবলেম হয়, তো এরকমভাবেও করতে পারো বা ডাইরেক্টলি করতে পারো, যেখানে 1500 আমার ইন্ট্রোডিউস হয়েছিল, 20% লস, 20% লসটাকে বাদ দিয়ে দাও, তার মানে 80% আমার নেক্সট প্রসেসের জন্য রেডি থাকবে, স্ক্র্যাপ ভ্যালু নেই, তার মানে যা ওপেনিংয়ে যা ভ্যালু আছে কস্ট সেটাই হচ্ছে টোটাল কস্ট। এবার টোটাল কস্টটাকে যত ইউনিট নেক্সট প্রসেসে যাবে সেটা দিয়ে ডিভাইড করে দাও, সেটা আরও ইজিলি অনেক তাড়াতাড়ি হবে। আমি জাস্ট যেরকমভাবে ট্র্যাডিশনালি আমরা করে এসেছি সেরকম প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম। আর নেক্সট আর একটা যে প্রসেস যেটা আমরা শর্টকাটে করতে পারি, টোটাল কস্টটাকে যে ইউনিটটা পড়ে রয়েছে সেই ইউনিট দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2019-এর সেকেন্ড প্রবলেমটা। নাম্বার যে প্রবলেমটা আমাদের 2019-এ সেটা হচ্ছে সেলস ₹1 লাখ, প্রফিট ₹10,000, ভেরিয়েবল কস্ট 70%, নাও পিভি রেশিও ইজ, তাহলে পিভি রেশিও ডিটারমাইন করতে আমাদের বলেছে, ঠিক আছে। তো পিভি রেশিওর ফর্মুলা আমাদের জানতে হবে কন্ট্রিবিউশন বাই সেলস, ঠিক আছে। তো পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস, তো এই দুটো আমাদের জানতে হবে, মাল্টিপ্লাই বাই 100, ঠিক আছে, এই দুটো আমাদের জানতে হয়। তো কীভাবে করব, তো ফার্স্ট কন্ট্রিবিউশন কীভাবে পাওয়া যায় না, সেলস থেকে ভেরিয়েবল কস্টকে মাইনাস করতে। তো ভেরিয়েবল কস্ট হচ্ছে 70%, তার মানে ভেরিয়েবল কস্টটা 70%, কার 70% না সেলসের 70% হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো তাহলে সেলস কত 1 লাখ, তাহলে এই 1 লাখের ওপর 70% করে দাও, তার মানে হচ্ছে 70,000 হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, ওকে। নেক্সট তাহলে 1 লাখ থেকে ভেরিয়েবল কস্টটাকে বাদ দিয়ে দাও, ভেরিয়েবল কস্ট সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি বাদ দেওয়া হয় তাহলে কন্ট্রিবিউশন পাওয়া যায়। তো সেলস হচ্ছে 1 লাখ, ভেরিয়েবল কস্ট 70%, মানে 70,000, তো করলে কত হয় 30,000, ওকে। নেক্সট ডিভাইডেড বাই সেলস কত আমার 1 লাখ মাল্টিপ্লাই বাই 100, দ্যাট ইজ 30%, ওকে। তা এটা হচ্ছে আমাদের 30% বেরোচ্ছে, ওকে। এটা হচ্ছে আমরা জাস্ট যা ফর্মুলা আছে সেই বেসিসে করলে আমাদের পাওয়া যায়। আরও একখানা ফর্মুলা আছে যেটা আমরা খুব ইজিলি বের করতে পারি, সেটা হচ্ছে এইখানে আমাদের বেশি ক্যালকুলেশন করার দরকার পড়বে না, জাস্ট কনসেপ্টটা জানলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সেলস, আমরা যদি সেলসটাকে আমরা বেসিক্যালি সেলসকে সবসময় 100% ধরি, সেলস হচ্ছে বেসিক্যালি 100% আমাদের।
এখানে আর একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বলেছে 70%, ঠিক আছে। তাহলে সেলসের সেলস বলে দিয়েছে 100%, এটা আমরা ধরে নিই, কারণ সেলস সবসময় 100% হয়, আর ভেরিয়েবল কস্ট 70%। তো এখান থেকে এইটা যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলেও কিন্তু আমাদের যে কন্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন রেশিও এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের পিভি রেশিও। তাহলে এইভাবে আমরা শর্টকাটটা ইউজ করতে পারি, বা যেটা ট্র্যাডিশনালি ফর্মুলা ইউজ করে আমরা সেটাও করতে পারি। এটা এক্সাম হলের জন্য পারফেক্ট। সেলস হচ্ছে 100%, ভেরিয়েবল কস্ট 70% অলরেডি গিভেন। তো সেলস থেকে ভেরিয়েবল কস্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কন্ট্রিবিউশন আসে। এখানে অলরেডি পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে কন্ট্রিবিউশন রেশিওটা পেয়ে যাব। তাহলে কন্ট্রিবিউশন রেশিওটাই বেসিক্যালি আমাদের পিভি রেশিও। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর যে 2019-এ এসেছিলো কস্টিংয়ের 3 নম্বর প্রবলেমের সলিউশন। তো আজকে আমাদের 4 নম্বর যে প্রবলেমটা দিয়েছে, সেই 4 নম্বর প্রবলেমটা আমরা একবার দেখে নিই। বলছে ডাইরেক্ট মেটেরিয়াল 60,000, ডাইরেক্ট ওয়েজেস 30,000, ফিক্সড ওভারহেড 30,000, ভেরিয়েবল ওভারহেড 10,000 অ্যান্ড সেলস বলেছে ₹2 লাখ। নাও ব্রেক ইভেন পয়েন্টটা আমাদের জিজ্ঞাসা করেছিল যে ব্রেক ইভেন পয়েন্টটা কত হবে। তো ব্রেক ইভেন পয়েন্ট, বিপির ফর্মুলাটা আমাদের জানতে হবে। বিপির ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে এখানে আমার কি ডেটা দেওয়া আছে? ফিক্সড কস্ট দেওয়া আছে, হ্যাঁ। ফিক্সড ওভারহেডটা আমার দেওয়া আছে, সেটা হচ্ছে 30,000। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে পিভি রেশিও। পিভি রেশিও কি দেওয়া আছে? দেওয়া নেই। তো পিভি রেশিওটা আমাকে বের করে নিতে হবে। পিভি রেশিওর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস মাল্টিপ্লাই বাই 100। তো এখানে কন্ট্রিবিউশনটা আমরা কীভাবে পাবো? কন্ট্রিবিউশনের একটা স্পেসিফিক ফর্মুলা আছে। কন্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে সেলস থেকে মাইনাস করতে হবে ভেরিয়েবল কস্ট। সেলস আমার 2 লাখ মাইনাস ভেরিয়েবল কস্ট কী আছে? ডাইরেক্ট মেটেরিয়াল 60,000 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 30,000 অ্যান্ড ভেরিয়েবল ওভারহেড 10,000। তবে টোটাল আমার যে ভেরিয়েবল কস্ট হচ্ছে সেটা হচ্ছে 1 লাখ। তাহলে আমাদের কন্ট্রিবিউশন হয়ে যাচ্ছে 1 লাখ। কন্ট্রিবিউশন আমাদের 1 লাখ, আর সেলস হচ্ছে আমাদের 2 লাখ মাল্টিপ্লাই বাই 100। তাহলে আমাদের এটা আসছে 50%। তাহলে পিভি রেশিও হচ্ছে আমাদের 50%। তাহলে এখানে বসিয়ে ফেলো 50%, তাহলে আমাদের 60,000। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে আমাদের 60,000। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট 4 নম্বর প্রবলেমের সলিউশন। 5 নম্বর প্রবলেম, যেটা 2017 সালের প্রবলেম, যেটা 2017 সালে এসেছিলো। প্রবলেমটা দেখে নেওয়া যাক। ইফ ওপেনিং স্টক of raw material is 10,000 and closing stock is rupees 20,000, what will be the value of raw material purchase? আমাদের এখানে বের করতে বলেছে what will be the value of raw material purchased। raw material যে পারচেস করা হয়েছে তার ভ্যালুটা কত? ইফ raw material consume is rupees 2 লাখ, raw material consume যদি 2 লাখ টাকা হয়, তাহলে আমাদের এটা কত আসবে? পারচেসটা কত? পারচেসটা আমাদের জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো আমাদের র মেটেরিয়াল কনজিউমের ফর্মুলাটা আমাদের জানতে হবে। তো র মেটেরিয়াল কনজিউমড, তার ফর্মুলাটা আমাদের কি সেটা জানতে হবে। এটার ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক। এটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউমের ফর্মুলা। ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, ঠিক আছে। তো র মেটেরিয়াল কনজিউম এটা আমাদের বলে দিচ্ছে, সেটা হচ্ছে 2 লাখ। ওকে, ওপেনিং স্টক আমাদের বলে দিয়েছে 10,000, পারচেসটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে বলেছে, মাইনাস ক্লোজিং স্টক হচ্ছে 20,000। ওকে, তো এখান থেকে সলিউশন করে নেওয়া যাবে। পারচেসটা হবে, যে আমাদের পারচেসটা অ্যাকচুয়ালি বের করতে বলেছে সেটা হবে, এখান থেকে এটা মাইনাস করে দাও, তাহলে -10,000, এটা দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, মানে 2,10,000। তাহলে পারচেস যেটা আমাদের হবে সেটা হচ্ছে 2,10,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রবলেম, যেটা 2017 সালে এসেছিল, ঠিক আছে। প্রবলেমটা দেখে নেওয়া যাক, 2017 সালের 5 নম্বর প্রবলেম। তো প্রথম প্রশ্নটা, ইফ দ্য
টাইম টেকেন ইজ 8 আওয়ার্স, টাইম টেকেন হচ্ছে 8 আওয়ার, আর টাইম অ্যালাউড হচ্ছে 10 আওয়ার্স। হোয়াট উইল বি দ্য টোটাল ওয়েজেস আন্ডার হালসে সিস্টেম ইফ রেট পার আওয়ার ইজ ₹10? পার আওয়ার রেটটা বলেছে 10, ঠিক আছে। এবার হালসে সিস্টেমে আমাদেরকে কি করতে বলেছে না, ওয়েজেসটা কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। তো হালসে সিস্টেমের ওয়েজের ফর্মুলাটা জানতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে টাইম টেকেন মাল্টিপ্লাই বাই রেট পার আওয়ার প্লাস হাফ ইন্টু টাইম সেভ মাল্টিপ্লাই বাই রেট। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। তো জাস্ট ফর্মুলায় পুট করো, টাইম টেকেন 8, রেট হচ্ছে 10, হাফ ইন্টু টাইম সেভ, হাফ ইন্টু টাইম সেভ কত, টাইম সেভ হয়েছে, টাইম সেভটা দেখে নাও, টাইম অ্যালাও আমাকে 10 ঘন্টা দেওয়া হয়েছে, আমি 8 ঘন্টায় কাজটা করে ফেলেছি, তার মানে আমি 2 ঘন্টা সেভ করেছি। মাল্টিপ্লাই বাই রেট 10, 2 কেটে দাও, তাহলে 80 প্লাস এটা হচ্ছে 10 ইন্টু 1 মানে 10 মিনস 90। আমার রেট পার আওয়ারটা হচ্ছে 90, মানে সরি টোটাল ওয়েজেসটা আমাদের হচ্ছে ₹90। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন, যেটা 2017 সালের এসেছিলো। এটা ইজি সাম একেবারে, তাই এই ধরনের প্রবলেমও কিন্তু আসতে পারে, ইজি টাইম তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। আজকে 7 নম্বর যে প্রবলেমটা রয়েছে 2018 সালের এটা, তো কি বলছে দেখে নেওয়া যাক। ইফ টাইম অ্যালাউড ফর এ জব ইজ 10 আওয়ার্স, টাইম অ্যালাউ বলে দিচ্ছে আমার 10 আওয়ার্স, টাইম অ্যালাউ হচ্ছে আমার 10 আওয়ার্স, টাইম টেকেন ফর দ্য জব ইজ 8 আওয়ার্স, টাইম টেকেনটা হচ্ছে 8 আওয়ার্স, রেট অফ পে ইজ ₹2 পার আওয়ার, দ্য বোনাস পেয়েবল টু ওয়ার্কার, বোনাসটা কত সেইটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো এখানে পার্টিকুলারলি আমাদেরকে কোনো মেথড বলে দেয়নি, পার্টিকুলারলি কোনো হালসে করব না রোয়ান করব, কোনো মেথড বলে দেয়নি। যদি এরকম কোনো ধরনের মেথড না বলে দেয় তো হালসের স্কিমে যাবে, হালসের স্কিমটা ক্যালকুলেশন করা অনেক ইজি, তো হালসের স্কিমে তোমরা করে ফেলবে। তো হালসের স্কিমে বোনাসের ফর্মুলাটা কী ছিল, সেখানে ছিল হাফ ইন্টু টাইম সেভ মাল্টিপ্লাই বাই রেট। যদি কোনো ফর্মুলা না বলে দেয় কোন মেথডে করতে বা কোন সিস্টেমে করতে, তাহলে তোমরা হালসে স্কিমে করে ফেলবে, হালসে স্কিমে বোনাসটা ক্যালকুলেট করে ফেলবে। তো হাফ টাইম সেভ কত, আমাকে 10 ঘন্টা দিয়েছিল, টাইম টেকেন হয়েছিল 8 ঘন্টা, তার মানে 2 ঘন্টা সেভ, রেট কত ₹2, তাহলে এখান থেকে 2 কেটে গেল, তাহলে 2, তাহলে বোনাস পেবেলটা হচ্ছে আমাদের ₹2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2018 সালের এসছিল লেবার থেকে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো আজকে 9 নম্বর যে প্রবলেমটা আছে সেটাই আসা যাক। জি লিমিটেড ম্যানুফ্যাকচার পোলো নেকড সোয়েটার ফর সেল টু হাই স্ট্রিট রিটেলার্স, সেল ফর January 2017 are budgeted at 72,000 ইউনিটস। তো বাজেটেড সেলসটা আমাদের বলে দিচ্ছে, সেলস 2017 jan 2017-এর সেটা বলে দিচ্ছে আমাদের 72,000। ক্লোজিং স্টক অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর ওয়াজ 5,000 ইউনিটস। তাহলে ক্লোজিং স্টক লাস্ট ইয়ারে ক্লোজিং স্টক কত ছিল সেটা আমাদের বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের 5,000 টাকা। অ্যান্ড ইট ইজ বাজেটেড দ্যাট 8,000 উইল বি ইন দ্য স্টক অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি। তো জানুয়ারির শেষে কত স্টক পড়ে থাকবে, 8,000 ইউনিটস। হোয়াট ইজ দ্য বাজেটেড নাম্বার অফ ইউনিট টু বি প্রডিউস, তো আমাদের প্রোডাকশান কত হবে সেইটা আমাদের জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। আমাদের প্রোডাকশানটা কত হবে সেইটা জিজ্ঞাসা করেছে এখানে। তো এটা একটা স্পেসিফিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন অর পারচেস ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং স্টক। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এই প্রশ্নের সলিউশনটা করতে পারি। তো কিছু কিছু জিনিস আমাদের এখন আগে সবার প্রথমে বুঝে নেওয়া দরকার, সেটা হচ্ছে ক্লোজিং স্টক অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর। তো ডিসেম্বরের শেষে যে ক্লোজিং স্টকটা থাকবে সেটা হচ্ছে 5,000 ইউনিটস। তার মানে
এটা হচ্ছে 2016 সালের মানে ডিসেম্বরে আমাদের ক্লোজিং স্টক, তার মানে ওটা ক্লোজিং স্টক, তার মানে জানুয়ারি মাসে, এই যে জানুয়ারি মাসে এইটাই হবে আমাদের কিন্তু ওপেনিং স্টক। ডিসেম্বরে যেটা ক্লোজিং স্টক সেটা জানুয়ারির প্রথমে আমাদের কিন্তু ওপেনিং স্টক হবে, তাহলে ওপেনিং স্টকটা আমাদের কিন্তু 5000 ইউনিটস। তো আমাদের এটা বের করতে বলেছে প্রোডাকশানটা, রেখে দিলাম প্রোডাকশানটাকে। সেলস, এখানে বাজেটেড সেলসটা আমাদের বলে দিয়েছে 72,000, সেটা এখানে পুট করে ফেলো, প্লাস ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, কারণ এখানে যে সেলসটা হচ্ছে এটা বাজেটেড সেলস, এটা হচ্ছে বাজেটেড সেলস, তার জন্য মানে যেই মাসের বাজেট করতে বলছে সেই মাসেরটা আমাকে দেখতে হবে। তাহলে জানুয়ারি মাসের বাজেটেড সেল হচ্ছে 72,000, সেটা অলরেডি পুট করে দিয়েছে। এবার আমাদের ক্লোজিং স্টকটা জানতে হবে। কীভাবে জানবো? ইট ইজ বাজেটেড দ্যাট 8,000 উইল বি ইন দ্য স্টক অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি। তাহলে জানুয়ারির শেষে আমাদের স্টকের পরিমাণ কত রয়েছে না, জানুয়ারির শেষে আমাদের স্টকের পরিমাণ থাকবে 8,000 টাকা। তাহলে এটা হয়ে যাবে 8,000 টাকা, সরি 8,000 ইউনিটস, টাকা না ইউনিটসে হবে এগুলো। তো এখানে যে প্রোডাকশানটা আসবে সেটা দেখে নেওয়া যাক। তা প্রোডাকশানটা হবে আমাদের এটা 80,000 থেকে এটা ওপাশে গেলে 5,000টা মাইনাস হয়ে যাবে, তার মানে 75,000 ইউনিটস। তাহলে আমাদেরকে প্রোডাকশান করতে হবে 75,000 ইউনিটস, ঠিক আছে? তাহলে একবার মিলিয়ে নিতে পারবো আমরা, দেখে নাও। তো আমাকে ওপেনিং স্টক ছিল 5,000, 5,000 আমার ওপেনিং স্টক ছিল, আমি প্রোডাকশান করছি, আমি কত প্রোডাকশান করছি 75,000, তার মানে আমার টোটাল স্টকের পরিমাণ দাঁড়াবে 80,000, ঠিক আছে? এবারে ক্লোজিং স্টকটা আমার যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লোজিং স্টক কত না 8,000, তাহলে 80,000 আমার টোটাল প্রোডাকশান ছিল, সেখান থেকে আমার 8,000 ক্লোজিং স্টক রয়ে যাবে, তার মানে আমি কত সেল করছি 72,000, বা অন্যভাবেও যদি দেখতে পারি আমার টোটাল প্রোডাকশান 80,000 হয়েছিল এবং সেখান থেকে আমি 72,000 সেল করে দেবো, তার মানে আমার ক্লোজিং স্টক কত পড়ে থাকছে না 8,000 ইউনিট। তাহলে আমরা আলাদা আলাদা রকমভাবে এইটাকে কিন্তু ভেরিফাই করে নিতে পারি, আমি ঠিক করছি না ভুল করছি এক্সাম হলেও। খুব কনসেপ্টগুলো আমাদের কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটাই আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট থেকে আসা লাস্ট 4 বছরের যে প্রশ্নগুলো এসেছিলো সেটা শেষ প্রশ্ন এটা, এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, একটু ক্রিটিক্যাল, এক্সাম হলে কিছু ফর্মুলা মনে রাখতে হবে। তো দেখে নেওয়া যাক আজকে 10 নম্বর প্রশ্ন। এটাই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের কিন্তু শেষ যেটা প্রশ্ন এসছে লাস্ট 4 বছরে, সেটার এটা লাস্ট প্রবলেম। আগের প্রবলেম সমস্ত প্রবলেম আমরা তোমাদের কিন্তু করিয়ে ফেললাম, প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো এসেছিলো। তো 10 নম্বর আজকে শেষ প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো কি বলছে, তো যেটা আমাদের বলছে সেটা হচ্ছে দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ এ কন্ট্রাক্ট হুইচ হ্যাজ সাফিসিয়েন্টলি প্রোগ্রেসড, যেটা অলরেডি অনেকটা হয়ে গেছে। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বলে দিচ্ছে, সেটা হচ্ছে 1,59,000। কস্ট অফ ওয়ার্ক টু ডেট 1,24,000। কস্ট অফ আনসার্টিফাইড ওয়ার্ক 4,500। ইফ দ্য রিটেনশন রেশিও ইজ 10%, রিটেনশন রেশিওটা বলে দিচ্ছে, রিটেনশনটা বলছে 10%, 2/3 অফ প্রফিট রিয়েলাইজড, প্রফিট টু বি ট্রান্সফার্ড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে 2/3 পোর্শন, 2/3 যেটা আছে সেটা কতটা, এই যে 2/3 পোর্শন পিএল অ্যাকাউন্টে যে ট্রান্সফার হবে সেইটা এখানে কিন্তু আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক কীভাবে করব। সবার প্রথম আমাদেরকে যেটা বের করতে হবে সেটা এই প্রশ্ন থেকে, সেটা হচ্ছে নোশনাল প্রফিট। ফার্স্ট যেটা আমরা বের করব সেটা হচ্ছে নোশনাল প্রফিট। আমাদের নোশনাল প্রফিটটা দরকার। নোশনাল প্রফিটটা আমরা কিভাবে বের করব প্রথমত? তো নোশনাল প্রফিটের জন্য আমাদের দরকার সেটা হচ্ছে কস্ট অফ ওয়ার্কটা দরকার, মানে যে কস্ট অফ সার্টিফাইড ওয়ার্ক অ্যান্ড কস্ট অফ আনসার্টিফাইড ওয়ার্ক, এটাকে আমাদের ফার্স্ট অ্যাড করতে হবে। মানে কতটা সার্টিফাইড রয়েছে এবং কতটা আনসার্টিফাইড হয়েছে সেইটা আমাদের দেখতে হবে। মানে কস্ট অফ আনসার্টিফাইড প্লাস কস্ট অফ
সার্টিফাইড, ঠিক আছে। সার্টিফাইড হচ্ছে 1,59,000 প্লাস 4,500, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক সার্টিফাইড অ্যান্ড আনসার্টিফাইড। সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো কস্ট অফ ওয়ার্কটাকে, যে কত কস্ট অফ ওয়ার্ক রয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো 1,24,500, এটা বাদ দিয়ে দেবো। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 39,000, এটা আসছে আমাদের ₹39,000। তো নোশনাল প্রফিটটা আমাদের কিন্তু প্রথমে এখান থেকে কিন্তু বের করে নিতে হবে। তো নোশনাল প্রফিট বের করে নেবার পর যেটা সেকেন্ড আমাদের করতে হবে, নোশনাল প্রফিট বের করে নেবার পর সেইটার দিকে আমরা যাই। নোশনাল প্রফিট বেড়ে গেছে, এবার আমাকে যেটা হচ্ছে ক্যাশ রিসিভড কত হয়েছে সেটা দেখতে হবে। ক্যাশ রিসিভড কতটা হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তো তার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রিটেনশন রেশিও। রিটেনশন মানে হচ্ছে কত টাকা আমরা পাইনি। যে কোনো কন্ট্রাক্ট নেবার সময় যার থেকে আমরা কন্ট্রাক্ট নিই, যতটা সার্টিফাইড হয়ে যায় সেই সার্টিফাইডের ওপর, মানে যতটা কাজ আমরা সার্টিফাইড করে তারা ইঞ্জিনিয়ার এসে, তো সার্টিফাইড করার পর আমাদের কিছু পেমেন্ট আসে। সেই পেমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা যতটা আমরা সার্টিফাইড হলো পুরোটা দেয় না, কিছু অংশ রেখে দেয়। এই যে রেখে দেয় যতটা, সেটাকেই বলা হয় রিটেনশন পোর্শন। এখানে রিটেনশনটা হচ্ছে 10%, মানে 10% আমাকে কিন্তু যে সার্টিফাইড করলো তার 10% কিন্তু আমাকে কম টাকা পেমেন্ট করবে। তাহলে ক্যাশ রিসিপ্টটা হচ্ছে সেইটাই করতে হবে, মানে এখানে আমার রিটেনশন 10%, তার মানে আমি 90% অফ ওয়ার্ক সার্টিফাইডের টাকাটা আমি পেয়ে যাব। ওয়ার্ক সার্টিফাইড ছিল 1,59,000, তার 90% মানি আমি রিসিভ করব, ঠিক আছে। এটা আমার যতদূর আসবে 1,43,100, এটা আমার ক্যাশ রিসিভ হচ্ছে 1,43,100, এটা হচ্ছে আমাদের ক্যাশ রিসিভ। নোশনাল প্রফিট হলো, ক্যাশ রিসিভড হয়ে গেল। এবারে আমাদেরকে কি করতে হবে, যে প্রফিট ট্রান্সফার, যে পিএলএ ট্রান্সফার করবো তার একটা ফর্মুলা আছে, সেইটা জানতে হবে। এখানে অলরেডি 2/3 যে ফর্মুলা সেটা ইউজ করতে বলেছে, সেই 2/3 ইন্টু, এবার 2/3 পর আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের জানতে হবে। 2/3 ইন্টু নোশনাল প্রফিট মাল্টিপ্লাই বাই ক্যাশ রিসিভড ডিভাইডেড বাই হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা, যতটা আমাদের ট্রান্সফার করতে হবে, যে ট্রান্সফার যেটা বলেছে তার ফর্মুলাটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমাদের যা যা ছিল সেগুলো কিন্তু আমরা বের করে ফেলেছি সবকটাই। 2/3 ইন্টু নোশনাল প্রফিট, নোশনাল প্রফিট আমার প্রথমেই বেরিয়েছে 39,000, মাল্টিপ্লাই বাই ক্যাশ রিসিভড একটু আগে বের করেছি 1,43,100, অ্যান্ড ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড সেটা হচ্ছে 1,59,000। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, এক্সাম হলে তো আর ক্যালকুলেটর পাওয়া যায় না, তো তোমরা নিজেরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা শিখবে, কারণ প্রিলিমিনারি এক্সামসে আমাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা মুখে মুখে শিখতে হবে। তো এটা মুখে মুখে করে নেবে তোমরা, অলরেডি আমি বাড়িতে তো অলরেডি করে রেখেছি এগুলো। সেটা হবে 23,400। তো এটা হলো আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো এসেছিলো তার সলিউশন হলো। আমরা এর আগে তোমরা যদি দেখে থাকো, সেখানে আমরা অ্যাকাউন্টেন্সির ওপর আমাদের যেসব প্রবলেম এসেছিলো সেগুলো 17, 18, 19 এবং 21-এ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাগুলোর যে এমসিকিউগুলো, প্র্যাকটিক্যাল প্রবলেমের এমসিকিউগুলো, থিওরি না, প্র্যাকটিক্যাল প্রবলেমের এমসিকিউগুলো কিন্তু করে দেওয়া আছে। আমরা আজকে যেটা করলাম সেটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওপর। এটা আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে যে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো এসেছিলো সেগুলোর আজকে সলিউশনগুলো শেষ করলাম। এরপরে আমরা নিয়ে আসবো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সের ওপর। নেক্সট আমাদের যে ভিডিওটা আসতে যাচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ওপর, সেটা বেসিক্যালি ফোকাস হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সের ওপর, যে প্রবলেমগুলো হয়েছিল, যে সামসগুলো এসেছিলো
সেই প্র্যাকটিক্যাল সামসগুলো আমরা এখানে তোমাদের সলিউশনগুলো করিয়ে দেবো, সেগুলো দেখে নেবে এবং নিজেদের কি কি পড়তে হবে সেই স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের নিজে নিজে করে ফেলতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে। এটা আমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ছাড়াও ক্লাস 11 ক্লাস 12-এর বিভিন্ন টপিকের ওপর আমরা ভিডিও আপলোড করি। সেগুলো কারেন্টলি তোমাদেরকে বলে রাখি, সবার ইকোনমিক কন্ডিশন ভালো না, তো আমরা তাদের জন্য 11-12-এর স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি যেগুলো পড়তে হয়, মানে যেগুলো কমার্সের রিলেটেড, অ্যাকাউন্টেন্সির ওপর এবং কস্ট ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আমরা স্পেসিফিক্যালি তাদেরকে কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করতে চলেছি খুব তাড়াতাড়ি। তাদেরকেও শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো চেনা ভাই বোন থাকে যাদের ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো না, তাদের জন্য এই একটা আমরা সিস্টেম নিয়ে আসছি যেখানে তাদেরকে আমরা অনলাইনে টিচিংয়ের জন্য ব্যবস্থা করে দিতে পারি। তাদের কাছে আপাতত তাদের ফোন তো থাকবেই, ইন্টারনেট কানেকশান তো থাকেই, তো তারা এখান থেকে আমাদের চ্যানেল থেকে তাদের নিজেদের কিন্তু এইচএসের প্রিপারেশান, 11-এর প্রিপারেশান করতে পারে। তো তোমরা যদি সহযোগিতা করো আমাকে, তাহলে কিন্তু আমি সেই সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারি যারা এখন কিন্তু এই প্রাইভেট টিউশনটা নিতে পারছে না। তাদের জন্য এইটা আমাদের নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। অলরেডি আমরা আগের বছরে কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু আগের বছর এক্সাম যেহেতু হবে না আমরা বুঝতে পেরেছিলাম, তাই সেইটা আমরা বন্ধ করে আমরা অডিট সার্ভিসের ওপর ভিডিও করা শুরু করেছিলাম। এবারে আমরা কিন্তু অডিট সার্ভিসের সঙ্গে সঙ্গে 11-12 এবং অ্যাকাউন্টেন্সি রিলেটেড, অ্যাকাউন্টস কস্ট রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু এবারে আমরা আপলোড করতে চলেছি এবং তোমাদেরও কিন্তু সাহায্য কিন্তু আমরা চাইছি, যাতে আমরা আরও বেশি লোকের কাছে, আরও ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে পারি। নমস্কার।